প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে বরিশাল বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি তৃতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন প্রিপজিশন সংক্রান্ত, চলো সমাধান করি। ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ফ্রম ইউর এডুকেশন, তুমি যদি তোমার শিক্ষা থেকে সর্বোত্তম পেতে চাও, ডিরাইভ মানে পাওয়া, ফ্রম ইউর এডুকেশন তোমার শিক্ষা থেকে, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার অফ সাম বেসিক থিংস, তোমাকে অবশ্যই কিছু মৌলিক জিনিস সম্পর্কে সচেতন হতে হবে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু ইউর স্টাডি, তোমার পড়াশোনায় কখনো তোমার অনীহা থাকা উচিত নয়। ইনডিফারেন্টের সাথে টু ব্যবহার করতে হয়। ইনফ্যাক্ট এমনকি ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন ফর লার্নিং, শিক্ষার প্রতি অনুরাগ থাকা, আগ্রহ থাকা এবং সেটাকে লালন করা, অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হয়। ফর অ্যাচিভিং ইউর গোল, তোমার লক্ষ্য অর্জন করার জন্য। অ্যাগেইন ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং উইদাউট কনটেক্সট, কনটেক্সট ছাড়া, বিষয়বস্তু ছাড়া কোনো কিছু শেখার চেষ্টা করা উচিত নয়। ইউ শুড অলসো নট রান আফটার সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, ট্র্যাডিশনাল যে গাইড বুকগুলো রয়েছে, প্রথাগত গাইড বুকগুলো, সাব স্ট্যান্ডার্ড যেগুলো নিম্নমানের, তার পিছনে ছোটা উচিত নয়। রান আফটার মানে হলো পিছু ছোটা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বিষয়টা হলো কনফাইনিং ইউর সেলফ টু পোর কোয়ালিটি নোটবুকস, এই পোর কোয়ালিটি নোটবুকসে নিজেকে যদি আবদ্ধ করে রাখো, ডিসকারেজেস ইউ টু লার্ন সামথিং ডিপলি, সেটা তোমাকে অনুৎসাহিত করবে কোনো কিছু গভীরভাবে শিখতে। বাট উইদাউট লার্নিং এ থিং ভেরি ডিপলি, কিন্তু কোনো কিছু গভীরভাবে না শিখে ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি অফ দ্য লার্নড থিং, তুমি যে জিনিসটা শিখলা সেই জিনিসের উপর তুমি দখলদারিত্ব অর্জন করতে পারবে না। দাস এভাবেই ইউ মে ফেইল টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিটস ফ্রম ইউর লার্নিং, এভাবেই তুমি তোমার শিক্ষা থেকে কাঙ্ক্ষিত যে বেনিফিটস, উপকারিতা, সেটা তুমি পেতে ব্যর্থ হতে পারো। কোশ্চেন 1 এখানেই শেষ হলো। এখন আমরা সমাধান করব 2 নম্বর প্রশ্ন। তুলনামূলক খুবই সহজ। এখানে যে ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজগুলো দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। বেগিং ইজ কোয়াইট ডিসগ্রেসফুল, ভিক্ষা করা এটা সম্পূর্ণভাবে অসম্মানজনক। আই থিঙ্ক হি নোজ ইট ভেরি ওয়েল, আমি জানি সে এটা ভালো করেই জানে। হি ড্যাশ স্টাফ দেন ডু সো, দেন রয়েছে, আমরা সাধারণত উড রাদারের সাথে দেন ব্যবহার করে থাকি। উড রাদার এবং দেন তখনই ব্যবহার করা হয় যখন দুটি কাজের মধ্যে প্রথমটিকে প্রাধান্য দেওয়া হয়। হি উড রাদার স্টাফ দেন ডু সো, সে না খেয়ে থাকবে, স্টাফ মানে না খেয়ে থাকা, তবু সে ভিক্ষা করবে না। উই ড্যাশ স্টপ কাটিং ডাউন ট্রিজ, ডিফরেস্টেশন ইজ ডেট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট, আমাদেরকে গাছ কাটা অবশ্যই বন্ধ করতে হবে, কারণ বন উজাড় করা এটা পরিবেশের জন্য ক্ষতিকর। কোনো কিছু করা উচিত বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে হয়, উইয়ের সাথে হ্যাভ টু ব্যবহার করতে হয়, সুতরাং এখানে হ্যাভ টু হবে। সি নম্বর, দুটি গ্যাপ রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অ্যান্সার হবে হয় এই অপশনটি না হয় এই অপশনটি। হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, হোয়াটস লাইক মানে হলো কেমন, হোয়াট ডাজ লুক লাইক মানে হলো দেখতে কেমন। এখানে মূলত কেমন অর্থে ব্যবহার করতে হবে, সুতরাং সঠিক উত্তরটি হবে হোয়াটস লাইক। হোয়াটস হি লাইক, সে কেমন, তখন উত্তর দেওয়া হচ্ছে হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, সে খুব বন্ধুত্বসুলভ এবং সে তোমাকে সাহায্য করতে পারে। আর যখন আকৃতি বোঝাবে তখন কিন্তু আমরা এই অপশনটা ব্যবহার করব, অর্থাৎ চেহারাটা দেখতে কেমন, আকৃতিটা কেমন, সেই অর্থে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হয়। ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, হারানো স্বাস্থ্য পুনরুদ্ধার করা খুবই কষ্টকর। সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ হেলথ, সুতরাং আমাদের সবসময় স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সাবজেক্টের স্থানে গ্যাপ রয়েছে, সুতরাং এখানে ইট ব্যবহার করতে হবে। এখানে আবারও একটি গ্যাপ রয়েছে শুরুতেই, আমরা জানি দেয়ার, ভার্ব এবং সাবজেক্ট এরকম একটি স্ট্রাকচার রয়েছে, সুতরাং এখানে দেয়ার ব্যবহার করতে হবে। দেয়ার ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে একটি নদী প্রবাহিত হয়েছে।
দ্য রিভার ইজ ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। এই নদীটি আমাদের কাছে অনেকভাবেই উপকারী। হ্যাভ ইউ সিন এ ক্যামেল? তুমি কি কখনো উট দেখেছ? এটা দেখতে কেমন? ইতিমধ্যে আমরা এই অপশনটি ব্যবহার করে ফেলেছি, আর এখানে কিন্তু আকৃতি বোঝাচ্ছে, সুতরাং হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে। হোয়াট ডাজ ইট লুক লাইক, এই উট দেখতে কেমন। হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বাংলা, বাংলাতেই সে তার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে না। ইংরেজি তো দূরের কথা, দূরের কথা পরের কথা বোঝানোর জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি, লেট অ্যালোন ইন ইংলিশ। আমরা যখন অ্যাডভাইস দেই তখন হ্যাড বেটার ব্যবহার করা হয়। আই হ্যাড বেটার টেক কফি ইন লিউ অফ টি। ইন লিউ অফ মানে হলো পরিবর্তে, চায়ের পরিবর্তে আমি কফি গ্রহণ করব, তাহলে এটা একটা অ্যাডভাইস হিসেবে দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক নয়। বাট আই লাইক বোথ অফ দেম, দুটাই আমি পছন্দ করি। উই ইনফর্ম দ্য পুলিশ, যখনই ঘটনাটি ঘটল। অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, অ্যাজ সুন অ্যাজ মানে হলো যখনই বা যেই মাত্র। রবার্ট হেরিক ওয়াজ এ পোয়েট অ্যান্ড এ ক্লার্জিম্যান, একজন পাদ্রী ছিলেন এবং একজন কবি ছিলেন রবার্ট হেরিক। তিনি জন্মগ্রহণ করেছেন লন্ডনে। হি ওয়াজ বর্ন ইন লন্ডন। শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে কোশ্চেন 2 শেষ হলো। এখন আমরা সমাধান করব কোশ্চেন 3। কোশ্চেন 3তে সেন্টেন্সের অংশবিশেষ দেওয়া আছে, যৌক্তিকভাবে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে এবং গ্রামাটিক্যাল রুলসগুলো যথাযথভাবে লক্ষ্য রাখতে হবে। ইট ইজ টু লেট, নাও আই ড্যাশ গো টু লাঞ্চ। দেরি হয়ে গেছে, এখন আমাকে কাজ বন্ধ করে লাঞ্চে যাওয়া উচিত। আই হ্যাভ টু স্টপ ওয়ার্ক অ্যান্ড গো টু লাঞ্চ। এটাই যে লিখতে হবে এরকম কথা নেই, যৌক্তিকভাবে যে কোনো কিছুই লেখা যাবে, তবে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, যেহেতু এপাশে প্রেজেন্ট টেন্স রয়েছে। আরেকটি জিনিস লক্ষণীয়, অতিরিক্ত যে অংশটা থাকবে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ইট ইজ লং টাইম সিন্স, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করব, সিম্পল পাস্ট টেন্স। দ্যাট মিন্স সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। অনেক দিন হয়ে গেছে, সিন্স আই স ইউ লাস্ট, তোমাকে যে সর্বশেষ দেখেছি তারপর থেকে অনেক দিন হয়ে গেছে। সাবজেক্ট ব্যবহার করা হয়েছে এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। সিন্সের আগে যদি এখানে পাস্ট টেন্স থাকতো তাহলে কিন্তু আমরা এখানে সাবজেক্টের পরে একটা হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতাম। হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি পর্যাপ্ত টাকা উপার্জন করতাম। এখানে হ্যাড রয়েছে এবং ভিতরে আরও একটি ভার্ব রয়েছে। এক্ষেত্রে অন্য অংশে সাবজেক্ট উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। যদি আমার অনেক টাকা থাকতো, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। হি ইজ এ কোয়াক বাট হি টক্স টু দ্য পেশেন্টস অ্যাজ ইফ, সে একজন হাতুড়ে ডাক্তার কিন্তু রোগীদের সাথে এমনভাবে কথা বলে। অ্যাজ ইফের আগে কোন টেন্স রয়েছে সেটা আমাদের দেখতে হবে, রয়েছে কিন্তু প্রেজেন্ট টেন্স, সুতরাং আমরা এখানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। আরেকটি জিনিস লক্ষণীয়, অ্যাজ ইফের পরে ওয়াজ ব্যবহার করা যায় না, ওয়্যার ব্যবহার করতে হবে। সে এমনভাবে কথা বলে মনে হয় সে একজন এক্সপার্ট। নিয়ম অনুযায়ী হির পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাজ ইফের পর আমরা ওয়াজ ব্যবহার করব না, ওয়্যার ব্যবহার করব। আর পাস্ট টেন্স কেন ব্যবহার করলাম? অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স থাকার কারণে। যদি এখানে পাস্ট টেন্স থাকতো, অর্থাৎ অ্যাজ ইফের এপাশে যদি পাস্ট টেন্স থাকে তখন কিন্তু আবার হ্যাড আনতে হতো এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের প্রয়োজন হতো, অনেকটা সিন্সের মতো হতো। দি গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগেই মেয়েটি বাসায় ফিরে আসলো। লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট ব্যবহার করতে হয়, তারপর শুড অথবা মাইট এবং ভার্বের বেস ফর্ম। লেস্ট মানে হলো আশঙ্কা করা, এই আশঙ্কায় ফিরে আসলো। লেস্ট শি শুড বি ইন ট্রাবল, শুড অথবা মাইট একটা ব্যবহার করলেই হয়। মীরা সিংস ভেরি ওয়েল, মীরা খুব ভালোভাবে গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায় সে একজন প্রফেশনাল সিঙ্গার হবে। শি উইল বি এ প্রফেশনাল সিঙ্গার। দি পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি খুবই কঠিন বা দুর্বোধ্য। ফর হিম, তার জন্য। তারপর আবারও টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। টু টু
এতই যে দ্বিতীয় কাজটা করা যায় না। যেমন টু হাংরি টু টক, এতই ক্ষুধার্ত কথা বলতে পারছে না। টু পুর টু বাই ফুড, এতই গরিব যে খাবার কিনতে পারে না, এরকম অর্থ প্রকাশ করবে। ইন স্পাইট অফ হ্যাভিং অল ফেসিলিটিস, সকল ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ছেলেটি দ্য বয় ফেইল্ড ইন দ্য এক্সাম, পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। যৌক্তিকভাবে দিতে হবে। আমি যে অ্যান্সারগুলো বলছি এগুলোই যে একমাত্র উত্তর এরকম নয়, যৌক্তিক যে কোনো উত্তরই গ্রহণযোগ্য হবে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। এখনই উপযুক্ত সময়। উই ওয়ার ট্রু প্যাট্রিয়টস, আমাদেরকে সত্যিকারের দেশপ্রেমিক হওয়ার। তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। যদিও পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এই অর্থটা প্রকাশ পাবে বর্তমানকালেরই। ইট ইজ টাইম মানে হলো এখনই উপযুক্ত সময়, আর ইট ইজ হাই টাইম যদি বলা হয়, যেটা এখানে দেওয়া আছে, তার মানে হবে ইতিমধ্যে দেরি হয়ে গেছে, আর কোনোভাবেই দেরি করা উচিত নয়, এই মুহূর্তে কাজটি শুরু করা উচিত, সেই অর্থে ইট ইজ হাই টাইম হয়ে থাকে। হি স্টাডিড হার্ড সো দ্যাট, সে পড়াশোনা করছে কঠোরভাবে, সো দ্যাট যাতে করে বা যার ফলে, তারপর সাবজেক্ট বসবে। সাধারণত ক্যান কুড ব্যবহার করতে হয়, ভার্বের বেস ফর্ম। যাতে করে সে তার বাবা মার দুঃখ কষ্টকে দূর করতে পারে। হি কুড রিমুভ দ্য সাফারিংস অফ হিজ প্যারেন্টস। এরই মাধ্যমে কোশ্চেন 3 শেষ হলো। আমরা এখন রাইট ফর্মস অফ ভার্ব সমাধান করব। টাইগার্স আর নোন, বাঘ পরিচিত। সাবজেক্টের উপর যখন কাজ এসে পড়ে তখন পেসিভ হয়। আমি যদি এটাকে পেসিভ না করি, অর্থটা কি হচ্ছে? টাইগার্স নো, বাঘেরা জানে। বাঘেরা জানে না, আমরা বলবো বাঘ পরিচিত বা বাঘকে জানা হয়। আর এভাবে যখন সাবজেক্টের উপর কাজ এসে পড়ে তখন পেসিভ করতে হয়, এবং পেসিভ করার জন্য অ্যামিজার, ওয়াজওয়ার এগুলো নিতে হয়, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। টাইগার্স আর নোন অ্যাজ ফেরোশাস অ্যানিমেলস, হিংস্র প্রাণী হিসেবে বাঘেরা পরিচিত। বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমেল হোয়েন দে আর নট হাংরি, কিন্তু তারা যখন ক্ষুধার্ত থাকে না, খুব কদাচিতই তারা কোনো প্রাণীকে হত্যা করে থাকে। সবসময় যে চেঞ্জ হবে এরকম না, যেমন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই থাকবে। ইউজুয়ালি দ্য টাইগার্স রিজাইড ইন দ্য ডিপ ফরেস্ট, সাধারণত বাঘেরা গভীর জঙ্গলে বসবাস করে, এটাও অপরিবর্তিত থাকবে। দে আর হার্ডলি সিন, বিভার্ব দেওয়া আছে, তাদেরকে কদাচিৎ দেখা যায়। সাবজেক্টের উপর এসে কাজ করছে, সাবজেক্ট নিজে কাজ করছে না। বিভার্ব আছে, এই যে বিভার্ব দিয়েছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে বিভার্ব আছে, এখন এটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন, খোলা স্থানে তাদেরকে খুব কমই দেখা যায়। আনলেস, যদি না, দেয়ার ইজ এ স্ট্রং নেসেসিটি, দেয়ার ভার্ব এবং সাবজেক্ট, এখানে সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে, সুতরাং এখানে যে বি রয়েছে, বি থাকার অর্থ হলো অ্যামিজার, ওয়াজওয়ার এগুলো ব্যবহার করতে হবে, সুতরাং এখানে ইজ হবে। খুব বেশি প্রয়োজন না হলে তাদেরকে খোলা স্থানে খুব সচরাচর দেখা যায় না। দে অফেন রিমেইন হিডেন, হাইড রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে, এখানে কিন্তু তাই হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। তারা লুকায়িত থাকে, আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে, শিকারের সন্ধানে তারা গভীর সবুজ স্থানে লুকায়িত অবস্থায় থাকে। হোয়েনেভার দে ডিসার্ন এনি প্রসপেক্টিভ প্রে, যখনই তারা কোনো সম্ভাবনাময়ী শিকার অনুভব করে, দে টেক এ পোজ, তারা একটা আসন ধারণ করে, ভঙ্গিমা ধারণ করে, টু ফল আপন ইট, এটার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই এখন। টাইগার্স অফেন ইউনাইট দেমসেলভস টু অ্যাটাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডাইরেকশনস, বিভিন্ন ডাইরেকশন থেকে, বিভিন্ন দিক থেকে তাদের শিকারকে আক্রমণ করার জন্য তারা একত্রিত হয়। এখানেও কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই এটা চেঞ্জ হলো না। টাইগার্স অফেন, এটা কিন্তু জেনারেল সেন্সের কথা, অর্থাৎ প্রেজেন্ট টেন্সই থাকবে, সুতরাং এটাও পরিবর্তনের প্রয়োজন নেই। অ্যান অ্যাডাল্ট টাইগার ডিভোর্স, থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে ভার্বের সাথে এস বা ইয়েস এর ব্যাপার রয়েছে।
একটি পূর্ণবয়স্ক বাঘ 20 to 30 kilograms of meat at a single meal, একসাথে 20 থেকে 30 কেজি মাংস খেয়ে থাকে। In our Sundarbans, the number of tigers is decreasing day by day. চলমান কাজ বোঝানোর জন্য কন্টিনিউয়াস করা হলো, আর এখানে দ্য নাম্বার অফ থাকার কারণে এখানে আর না নিয়ে ইজ নেওয়া হয়েছে। যদি এখানে এ নাম্বার অফ থাকতো তাহলে কিন্তু আর নেওয়া হতো। সোজা কথা, দ্য নাম্বার অফ এরপর সিঙ্গুলার ভার্ব এবং এ নাম্বার অফ এরপর প্লুরাল ভার্ব। পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং আর দ্য মেইন রিজনস অফ ডিক্রিজ। শিকার করা এবং অবৈধভাবে পাচার করা এগুলোই প্রধান কারণ। বি টু বি একই কথা, এমিজার ব্যবহার করতে হবে। যেহেতু সাবজেক্ট প্লুরাল, পচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং অ্যান্ড দিয়ে দুটি অংশ যুক্ত করেছে, তাই এটা প্লুরাল হয়েছে। এই দুটি কারণেই বাঘের সংখ্যা কমে যাচ্ছে। সো দ্য কনসার্নড অথরিটি শুড বি কমিটেড টু টেকিং অ্যাকশন টু প্রটেক্ট দ্য টাইগার্স। কমিটেড টু এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিছু কিছু টুর পর ভার্বের সাথে আইএনজি হয়, যেমন এখানে এটার পরে আইএনজি হয়, লুক ফরওয়ার্ড টুর পর আইএনজি হয়, উইথ এ ভিউ টুর পর আইএনজি হয়। এরকম এক্সেপশনাল কিছু টু রয়েছে যাদের পরে আইএনজি হয়, তবে সাধারণত শুধু টু যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কোশ্চেন 5 সমাধান করব। এখানে একটি ন্যারেশন রয়েছে। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? বৃদ্ধ লোকটি বলল, আমাকে কিছু খাবার দিতে পারবে? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন না খেয়ে আছি। দ্য মেড সেড, বাড়ির গৃহকর্ত্রী বলল, ওয়াই ডু ইউ ব্যাক, কেন তুমি ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? ওই বৃদ্ধ লোকটি তখন বলছে, নো আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম। সেড দ্য ম্যান। দ্য মেড অ্যাগেন সেড, তখন মহিলাটি আবার বলল, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, তোমাকে দেখাশোনা করার জন্য কি কেউ নেই? নো, না। আই হ্যাভ নান অন দিস আর্থ, এই পৃথিবীতে আমার কেউ নেই। হু ক্যান টেক কেয়ার অফ মি, যে আমার দেখাশোনা করবে। সেড দ্য ওল্ড ম্যান। ন্যারেশনটি সমাধান করার পূর্বে এভাবে একবার পড়ে নিবে এবং কে কোন অংশ বলেছে এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা নিয়ে নিবে। তাহলে চলো আমরা এখানে এটা সমাধান করি। আমরা জানি প্রশ্ন করলে আস্ক ব্যবহার করতে হয়। এখানে একটি প্রশ্ন করেছে, ক্যান ইউ গিভ মি সাম ফুড। কোন ধরনের প্রশ্ন? ইয়েস নো কোশ্চেন করা হয়েছে। প্রশ্ন করার কারণে আস্কড এবং ইয়েস নো কোশ্চেন করার কারণে ইফ, কানেক্টর হিসেবে ইফ ব্যবহার করা হয়েছে। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড ইফ শি কুড গিভ হিম সাম ফুড, কানেক্টরের পরে সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যাবে। এখানে কিন্তু সাবজেক্টের আগে ক্যান ছিল, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করেছি ক্যান ভিতরে গিয়ে পাস্ট ফর্ম হয়ে কুড হয়ে গেছে। আর এখানে ইউ দ্বারা মহিলাকে বোঝানো হচ্ছে, তাই ইউর পরিবর্তে শি হয়েছে। পার্সন চেঞ্জ হয়েছে, টেন্সের পরিবর্তন হয়েছে, কানেক্টরের ব্যবহার করা হয়েছে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়েছে। আমরা যখন একটা ন্যারেশন চেঞ্জ করব তখন এই বিষয়গুলো খেয়াল করব। আমি আবার বলছি কি কি চেঞ্জ করেছি রিপোর্টিং ভার্ব, তারপর আমরা কানেক্টর ব্যবহার করেছি, তারপর পার্সনের পরিবর্তন করেছি এবং ক্যানকে কুড করেছি, টেন্সেরও পরিবর্তন করেছি। এছাড়া আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডভার্বের বিষয়টাও খেয়াল রাখতে হবে। ওই লোকটির কথা কিন্তু শেষ হয়নি, তাই আমরা বলেছি হি অ্যাডেড দ্যাট, যেহেতু এটা সাধারণ সেন্টেন্স। আই হ্যাভ বিন, আই বলতে লোকটি, তাহলে বলবো হি হ্যাড বিন, টেন্সের পরিবর্তন হয়েছে, স্টার্ভিং ফর 2 days। ওই মেয়েটিও প্রশ্ন করেছে, প্রশ্ন করলে আস্কড হয়। দ্য মেড আস্কড হিম, যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে ওইটাই কানেক্টর হয়ে যাবে। আর একটু আগে কি বলেছিলাম, যে প্রশ্ন উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় এরকম প্রশ্ন থাকলে ইফ হবে, অথবা ভার্ব দিয়ে শুরু হয়েছে এরকম প্রশ্ন থাকলে ইফ হবে। একই কথা, ইয়েস নো কোশ্চেনের আরেক নাম ভার্বাল কোশ্চেন, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করলাম, যথারীতি সাবজেক্ট ব্যবহার করলাম। ডু এখানে প্রশ্ন করার জন্য আনা হয়েছিল, এখন কিন্তু আর প্রশ্ন নেই, তাই ডুটা চলে গেল এবং ব্যাগের পাস্ট ফর্ম ব্যাগড হয়ে গেল। তাহলে ন্যারেশনে কখনো কোশ্চেন করা যায় না।
সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যায়। এখানে কোশ্চেন মার্ক ছিল, আমরা কোশ্চেন মার্ক ব্যবহার না করে কিন্তু ফুল স্টপ ব্যবহার করেছি। এখানেও যথারীতি ফুল স্টপ ব্যবহার করেছি। সে কিন্তু আরেকটা প্রশ্ন করেছে। এবার কোন ধরনের প্রশ্ন করেছে? এবার কিন্তু ইয়েস নো কোশ্চেন করেছে। কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? এই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। যেহেতু আবার প্রশ্ন করেছে, শি এগেইন আস্কড হিম ইফ হি কুড নট ওয়ার্ক। ক্যান নট হয়ে গেল কুড নট। প্রশ্নের উত্তর দিয়েছে এবং নো বলেছে। নেগেটিভ কথাটি ব্যবহার করতে হবে। রিপ্লাইং নেগেটিভলি দ্য ওল্ড ম্যান সেড, কি বলেছে? আই এম আনএবল টু ওয়ার্ক, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। কানেক্টর হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। সেই মেয়েটি আবার প্রশ্ন করেছে, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ। দ্য মেড অ্যাগেইন আস্কড ইফ হি ডিডেন্ট হ্যাভ এনিওয়ান টু লুক আফটার হিম। ইউ হয়ে গেল হিম, চেঞ্জ হয়েছে। এবং এখানে ছিল ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট হয়ে গেল ডিডেন্ট, সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে গেল। পার্সনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এমনিতে এটা পারার কথা, তারপরেও যদি কোনো কারণে না পারা যায়, খেয়াল রাখতে হবে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে বলেছে ক্যান ইউ গিভ, ইউটা কি? সেকেন্ড পার্সন। লুকটা কার সাথে কথা বলছে? অবজেক্টটাকে দ্য মেড। সুতরাং এখানে আমরা ব্যবহার করেছি অবজেক্ট অনুযায়ী শি। যদিও এখানে অবজেক্ট নাই, কিন্তু বুঝতে পারছি যে এটা মহিলার সাথে কথা বলছে। আবার এখানে আমরা দেখছি আই, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টটাকে দ্য ওল্ড ম্যান, তখন কি হয়েছে? হি। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন যার সাথে কথা বলছে অর্থাৎ অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন কিন্তু পরিবর্তন হচ্ছে না। লোকটি আবার উত্তর দিল, নো আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট। এতটুক হলো নোর কারণে, কিন্তু তার কথা নোর পরে আরও আছে। আই হ্যাভ নান, হি হ্যাড নান অন দিস আর্থ। সাধারণত দিস থাকলে দ্যাট হয়, কিন্তু তার পৃথিবী আমাদের পৃথিবী তো একই পৃথিবী, এই জন্য কিন্তু দিস অপরিবর্তিত রয়ে গেল। হু ক্যান টেক কেয়ার অফ মি, হু কুড টেক কেয়ার অফ হিম। এই হলো ন্যারেশনের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব কোশ্চেন 6। মডিফায়ার ব্যবহার করতে হবে। কি মডিফায়ার ব্যবহার করতে হবে ব্র্যাকেটে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। মডিফায়ার হলো এক্সট্রা ইনফরমেশন। যেমন এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলেছে। ইন্টেন্সিফায়ার হলো এক ধরনের অ্যাডভার্ব যেটা মাত্রা প্রকাশ করে, জোর দিয়ে থাকে। সাধারণত ইন্টেন্সিফায়ার যদি উল্লেখ থাকে আমরা ভেরি শব্দটি ব্যবহার করতে পারি। বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস, বই আমাদের জন্য খুবই দরকারি জিনিস। দে হেল্প আস ড্যাশ নলেজ। ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব, তারা আমাদেরকে জ্ঞান অর্জনে সাহায্য করে, টু গেইন নলেজ। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। তবে টু ছাড়াও যে ভার্ব থাকে বেস ফর্মে তাকেও ইনফিনিটিভ বলা হয়। মডিফায়ারের ক্ষেত্রে যখন ইনফিনিটিভ বলবে তখন তুমি টু প্লাস ভার্বকেই ধরে নিবে। প্রি মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা এখানে বুকসের সাথে রিডিং বলতে পারি। রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং। বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। দে শো আস দ্য ওয়ে। প্রি মডিফাই দ্য নাউন, ওয়েকে মডিফাই করবে। নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি। তারা আমাদেরকে সঠিক পথ দেখায়, রাইট ওয়ে বা প্রপার ওয়ে। বুকস ক্যান বি আওয়ার ফ্রেন্ডস, আবারও নাউনকে মডিফাই করবে। প্রি মানে পূর্বে, মডিফাই দ্য নাউন, এই ফ্রেন্ডকে মডিফাই করবে, ফ্রেন্ডের পূর্বে বসে। তারা হতে পারে আমাদের বেস্ট ফ্রেন্ড, সর্বোত্তম বন্ধু। বেস্ট এখানে অ্যাডজেক্টিভ। দে হেল্প আস, আবারও ইনফিনিটিভ বলেছে। আমরা ইতিমধ্যে জেনেছি ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব, টু এনরিচ আওয়ার মাইন্ড, আমাদের মনকে সমৃদ্ধ করতে সাহায্য করে। দে ইমপ্রুভ আওয়ার পাওয়ার, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে আমরা মেন্টাল শব্দটি ব্যবহার করতে পারি, থিঙ্কিং শব্দটি ব্যবহার করতে পারি। তারা আমাদের মেন্টাল পাওয়ার বা থিঙ্কিং পাওয়ারকে ইমপ্রুভ করে থাকে, উন্নতি করে থাকে। দে গিভ আস সলিস টু আওয়ার ড্যাশ মাইন্ড। সলিস মানে হলো সান্ত্বনা, তারা আমাদের সান্ত্বনা দিয়ে থাকে ট্রাবলড মাইন্ডকে
সমস্যায় জর্জরিত মনকে। বিসাইডস রিডিং আওয়ার একাডেমিক বুকস, আমাদের যে একাডেমিক বইগুলো রয়েছে তার পড়ার পাশাপাশি, এখানে প্রি মডিফাই দ্য নাউন বলেছে, অর্থাৎ বুককে মডিফাই করবে, তাহলে একাডেমিক কথাটি এখানে যৌক্তিক। স্টুডেন্টস শুড রিড আদার বুকস, স্টুডেন্টদের উচিত অন্যান্য বই পড়া। অনেক সময় তোমরা গ্রামাটিক্যাল রুলস জানো, তারপরও কখন কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে যৌক্তিকভাবে সেই ওয়ার্ডটা তোমরা বাছাই করতে পারো না। এর একটি অন্যতম কারণ হলো বিষয়বস্তু সম্পর্কে তোমাদের আগে থেকে কোনো ধারণা না থাকা। টপিক সম্পর্কে যদি আগে থেকে ন্যূনতম ধারণা না থাকে, সেক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলস জানা সত্ত্বেও তোমাকে কিন্তু যথাযথ ওয়ার্ড পেতে ব্যাক পেতে হবে। এর একটি সহজ সমাধান হলো তোমাকে বিভিন্ন বিষয় পড়তে হবে, মুখস্থ করার উদ্দেশ্যে নয়, বেসিক ধারণা নেওয়ার উদ্দেশ্যে। ইফ দে রিড আদার বুকস, তারা যদি অন্যান্য বই পড়ে, দে উইল বি এবল টু নো এভরিথিং। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করে থাকে অ্যাডভার্ব, আমরা এখানে ব্যবহার করতে পারি থরোলি, সম্পূর্ণরূপে, পরিপূর্ণভাবে। তারা সব কিছু পরিপূর্ণভাবে জানতে পারবে যদি তারা অন্যান্য বই পড়ে। একাডেমিক বই পড়বে, পাশাপাশি তার সম্পূরক হিসেবে, তার সাহায্যকারী হিসেবে সে যদি অন্যান্য বই পড়ে, তাহলে কিন্তু সেটা আরও মজবুত, টেকসই এবং পূর্ণাঙ্গভাবে শেখা হবে। কোশ্চেন 6 এখানে শেষ হলো। এখন আমরা চলে আসলাম কোশ্চেন 7, সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে। অনেকের কাছেই এটা জটিল মনে হয়, তবে আশাব্যঞ্জক কথা হলো যৌক্তিকভাবে যে কোনো কানেক্টরই গ্রহণযোগ্য হবে। নির্দিষ্ট কোনো কানেক্টর নেই বেশিরভাগ ক্ষেত্রেই যে এটাই ব্যবহার করতে হবে। অনেক সমার্থক কানেক্টর রয়েছে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তবে অবশ্যই যৌক্তিকতা থাকতে হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, সময় যে সামনে এগিয়ে চলে সেটা কেউ থামাতে পারে না। সুতরাং দেয়ারফর ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ভ্যালু আওয়ার টাইম, আমাদের সময়কে মূল্য দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ইফ টাইম ওয়ান্স হ্যাজ গন, এমনকি সময় যদি একবার চলে যায়, ওয়ান ক্যান নট রিগেইন ইট, কেউ এটা ফিরে পেতে পারে না। ফর দিস রিজন, এই কারণে উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মুমেন্ট ইন ভেইন, অযথা আমরা একটা মুহূর্ত অপচয় করব না। আমরা জানি সময় খুব মূল্যবান জিনিস, যে সময় একবার চলে যায়, লক্ষ কোটি চেষ্টা করেও, লক্ষ কোটি টাকা খরচ করেও সেটাকে কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। তাই প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বের সাথে কাজে লাগাতে হবে। ইনস্টেড উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মুমেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটি মুমেন্ট আমাদেরকে কাজে লাগাতে হবে। স্পেশালি, বিশেষ করে দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, বিশেষ করে স্টুডেন্টদের বোঝা উচিত সময়ের মূল্যকে। হাউএভার ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে সাম স্টুডেন্টস পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, অনেক স্টুডেন্ট তাদের মূল্যবান সময় ফেসবুকে নষ্ট করে থাকে। ইন দিস ওয়ে, এভাবেই দে কিল দেয়ার টাইম, তারা সময়কে নষ্ট করে থাকে। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল, তাদের পড়াগুলো ভালোভাবে প্রস্তুত করতে পারে না। সুতরাং দে অলওয়েজ হ্যাভ এ পোর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার জন্য সবসময় তাদের দুর্বল প্রস্তুতি থাকে। অ্যাজ এ রেজাল্ট দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ফলশ্রুতিতে তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। স্টিল দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, তা সত্ত্বেও তারা কিন্তু সময় অপচয় করা থামায় না। ইনস্টেড, বরং দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইটস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, টুইটার, এগুলো ব্যবহার করে তারা সময় নষ্ট করতেই থাকে। টিল ইট ইজ টু লেট ফর দেম, যতক্ষণ না এটা তাদের জন্য অনেক বেশি দেরি হয়ে যায়। এখন আমরা কোশ্চেন 8 সমাধান করব। এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলোই নিচে দেওয়া আছে। অ্যান্টোনিম বিপরীতার্থক এবং সিনোনিম সমার্থক, এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থেই তার বিপরীতার্থক অথবা তার সমার্থক বের করতে হবে। আমরা চলে যাব সরাসরি অ্যান্সারে। নেভার বিপরীতার্থক হলো অলওয়েজ। উইক, উইক মানে হলো দুর্বল, এখানে মূলত দুর্বল স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে।
বলেছিলাম যে এখানে যে অর্থে হবে সেই অর্থে, সুতরাং বিপরীতার্থক হলো ব্রিলিয়ান্ট বা ট্যালেন্টেড বা মেরিটোরিয়াস। যেখানে একাধিক অপশন রয়েছে তোমরা কিন্তু এভাবে লিখবে না, তোমরা যে কোনো একটাই লিখবে। ডিসকারেজ বিপরীতার্থক এনকারেজ, ফ্রাস্ট্রেটিং সমার্থক আপসেটিং, ইন্টারেস্ট সমার্থক ইনথিউজিয়াজম, অ্যাবিলিটি বিপরীতার্থক ইনএবিলিটি, ড্রিম সমার্থক এইম বা গোল, বেস্ট বিপরীতার্থক ওয়াস্ট, গুড বেটার বেস্ট, সুতরাং এটাও সুপারলেটিভ ফর্মে রয়েছে, ব্যাড ওরস ওয়াস্ট। সাকসেস বিপরীতার্থক ফেইলিয়ার, অ্যাচিভ সমার্থক গেইন, মেন্টর পরামর্শদাতা সমার্থক হলো অ্যাডভাইজার, ইনস্ট্রাক্ট বিপরীতার্থক মিসলিড, কাউন্টলেস সমার্থক ইননিউমারেবল, গ্রোথ সমার্থক ডেভেলপমেন্ট। এখন আমরা গ্রামারের সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। এখানে বলা আছে দেয়ার আর 14 এরর্স, তবে অনেক সময় দেখা যায় 14টি ভুল পাওয়া যায় না। 14টি ভুল যদি না পাওয়া যায় সমস্যা নেই, যতগুলো পাওয়া যাবে ততগুলোই সংশোধন করবে। কোনোটা যদি বাদ থেকে যায় তার জন্য কিন্তু 0.5 কাটা যাবে। ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্নের প্রয়োজন আছে। ইয়েস আই ডিড। ইয়েস এবং নোর পরে আমরা সাধারণত একটি কমা ব্যবহার করে থাকি। ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইট? ভুল রয়েছে। প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন হবে আই অ্যাম অ্যাফ্রাইড। আই অ্যাম শর্ট ফর্ম করেছে, অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে। আই হ্যাভ লস্ট ইট। আই এবং হ্যাভকে শর্ট ফর্ম করেছে, সুতরাং এখানেও একটি অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে। ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট? প্রশ্ন কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। ইয়েস, ইয়েসের পরে কি দিয়েছিলাম? কমা। তাহলে ওখানে যেহেতু কমা দিয়েছি এখানেও কমা দিতে হবে। ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট, ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট উই ডিডেন্ট লেট ইউ। অ্যান্ড এবং বাটের আগে চাইলে একটা কমা ব্যবহার করা যায়, দূষণীয় নয়, তাই আমরা এখানে একটি কমা ব্যবহার করলাম। সান, ওয়াই? বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস। ইউ ওয়ার অনলি 4 years ওল্ড, কারণ খুবই বিপজ্জনক ছিল, তোমার বয়স ছিল মাত্র 4। আই কান্ট রিমেম্বার এনিথিং, ক্যান নট এ শর্ট ফর্ম, অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে। ইটস ন্যাচারাল, ইট ইজ, তাহলে এখানে একটি অ্যাপোস্ট্রফি। নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম আর্লি চাইল্ডহুড, সেন্টেন্স শেষ, অবশ্যই ফুল স্টপের প্রয়োজন রয়েছে। যে যে পরিবর্তনগুলো আমি করেছি সেগুলো রেড মার্ক দিয়ে তোমাদেরকে আবারও দেখিয়ে দেওয়া হলো। চলো আমরা এখন দেখে নিই রাইটিং পার্টে কি কি ছিল। কোশ্চেন 10, যথারীতি একটি অ্যাপ্লিকেশন ছিল। সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এক্স কলেজ, মনে করো তুমি এক্স কলেজের একজন শিক্ষার্থী। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু সেট আপ এ স্মার্ট সাউন্ড সিস্টেম অ্যাট ইউর ক্লাসরুম। তোমার ক্লাসরুমে সাউন্ড সিস্টেমের জন্য একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়েছিল। কোশ্চেন 11 এবং 12 প্যারাগ্রাফ ছিল। রাইট এ প্যারাগ্রাফ শোয়িং দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ প্রাইস হাইক। প্রাইস হাইক নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। কজ এবং ইফেক্ট বর্ণনা করতে হবে, কারণ কি এবং প্রভাব কি, পরিণতি কি। কোশ্চেন 12, রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া। এটাও 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, মার্কস 15। দুটি প্যারাগ্রাফে 30 নম্বর ছিল এবং অ্যাপ্লিকেশন 10, এই হলো মার্কস 40। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো বরিশাল বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষা আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এইচএসসি পরীক্ষা আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি দেখতে পারো ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।